আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, সেই সব ধরনের প্রশ্নগুলোকে নিয়েই আমরা এই পর্বটিকে সাজিয়েছি। বন্ধুরা, আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। প্রথম প্রশ্ন: Child is the father of man. Child is the father of man is taken from the writings of. Child is the father of man is taken from the writings of. বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু অর্থ করে নেবার চেষ্টা করি, বুঝে নেবার চেষ্টা করি, তাহলে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান এই লেখাটি কার সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে? বন্ধুরা, প্রশ্নটির উত্তর জেনে নেবার আগে এই বাক্যটির অর্থটি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এই কথাটি আমরা সবসময় ব্যবহার করে থাকি। আর এই কথাটি কার সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে বা কার লেখা থেকে নেওয়া হয়েছে, এটি আমাদের আলোচ্য প্রশ্ন। আর এই কথাটির একটি অর্থ দাঁড়ায় যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, অর্থাৎ চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। বন্ধুরা, এই লেখাটি বা এই বিখ্যাত উদ্ধৃতি বা এই পংক্তিটি কার সাহিত্যকর্ম থেকে বা কার লেখা থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রাইটিংস থেকে এই লেখাটিকে নেওয়া হয়েছে, অর্থাৎ তার লেখনী থেকে এই লেখাটিকে নেওয়া হয়েছে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, অর্থাৎ শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, প্রত্যেকটা শিশুর মধ্যে মূলত তার পিতাই বসবাস করে। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, বলা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন, তারপরে একটি শূন্যস্থান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ, এখানে কি বসবে? অর্থাৎ প্রশ্নপত্রে যে চারটি অপশন আছে, কোন শুদ্ধ উত্তরটি এখানে বসবে? শুদ্ধ উত্তরটি হচ্ছে পোয়েট, অর্থাৎ তিনি ছিলেন একজন কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন একজন কবি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই। বন্ধুরা, এই প্রশ্নটিকে আরেকবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই, তারপরে একটি শূন্যস্থান, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি আসলে কিসের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি কিসের মাধ্যমে বা কোন বিষয়টার কারণে বা কোন বিষয়টার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফরাসি বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফরাসি বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ ড্যাশ পোয়েট, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ, তারপর একটি শূন্যস্থান, তারপরে পোয়েট। বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ রোমান্টিক পোয়েট। বন্ধুরা, আমরা তো জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি রোমান্টিক যুগের একজন কবি, তিনি রোমান্টিক যুগের একজন সাহিত্যিক। আমরা এটাও জানি বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলারিজ এই দুজনকে রোমান্টিসিজমের পথিকৃৎ বলা হয়, অর্থাৎ তাদের যে গ্রন্থ লিরিক্যাল ব্যালাডস, এই গ্রন্থটি প্রকাশনার মধ্য দিয়েই কিন্তু ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূত্রপাত ঘটে বা আরম্ভ হয় বা শুরু হয়। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি একজন রোমান্টিক পোয়েট। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি, who believed that poetry is the spontaneous overflow of emotion। বন্ধুরা, প্রশ্নটি আবারও পড়ছি, who believed that poetry is the spontaneous overflow of emotion। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় অর্থ করে নেওয়ার চেষ্টা করি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কে বিশ্বাস করতেন যে কবিতা হচ্ছে স্বতঃস্ফূর্ত একটি অতি প্রবাহ কিসের? অনুভূতির, অর্থাৎ ওভারফ্লো, ইমোশনের যে স্পন্টেনিয়াস ওভারফ্লো, তার মাধ্যম কি? তার মাধ্যম হচ্ছে কবিতা। পোয়েট্রি হচ্ছে
স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন, ইমোশনের যে স্পন্টেনিয়াস ওভারফ্লোটা হয় সেটা হচ্ছে আসলে কবিতা। মানে একজন মানুষের যখন অনুভূতিগুলোর স্বতঃস্ফূর্ত ভাবে অতিপ্রবাহ ঘটে, জলোচ্ছ্বাসের মতো বের হয়ে আসে, তখনই তিনি কি করেন? কবিতা লেখেন। এই বিষয়টা কে বিশ্বাস করতেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি বিশ্বাস করতেন কবিতাই হচ্ছে ইমোশনের স্পন্টেনিয়াস ওভারফ্লো। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের মাতৃভাষা বাংলাতে, তাহলে অর্থটি কি দাঁড়ায়? বলা হচ্ছে যে ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি কাকে বলা হয়, বা প্রকৃতির কবি কে, বা কে প্রকৃতির কবি হিসেবে সুপরিচিত বা পরিচিত বা সমধিখ্যাত? বন্ধুরা, প্রশ্নটিকে আরো একবার পড়ছি। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? বন্ধুরা, এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি, দ্য পোয়েট অফ নেচার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পোয়েট অফ সলিটারি রিপার ইজ? পোয়েট অফ সলিটারি রিপার, বন্ধুরা এরপরে কিন্তু একটি শূন্যস্থান, অর্থাৎ বলা হচ্ছে সলিটারি রিপার এই কবিতাটির কবি কে? বন্ধুরা, সলিটারি রিপার এই কবিতাটির কবি কে? দ্য সলিটারি রিপার, বন্ধুরা অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, অত্যন্ত চমৎকার একটি কবিতা, ইংরেজি সাহিত্যের একটি অনবদ্য কবিতা। এই কবিতাটি আমাদের পাঠ্য ছিল, হতে পারে যে আপনারাও এই কবিতাটিকে পাঠ্য হিসেবে পেয়েছেন অথবা পেয়ে থাকতে পারেন। বন্ধুরা, দ্য সলিটারি রিপার এই কবিতাটির কবি কে? তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য পোয়েট অফ নেচার, আমরা জানি যে প্রকৃতির কবি, তিনি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি এই চমৎকার কবিতাটি রচনা করেছেন, দ্য সলিটারি রিপার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। দ্য সলিটারি রিপার ইজ আ, তারপর একটি শূন্যস্থান। দ্য সলিটারি রিপার ইজ আ, তারপর একটি শূন্যস্থান। বন্ধুরা, প্রশ্নটি যদি একটু অর্থ করে নেবার চেষ্টা করি, প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল সেই অপশনগুলো দেখে এই প্রশ্নটির যে সঠিক উত্তর সেটি বের করতে হবে। দ্য সলিটারি রিপার ইজ আ, তার মানে হচ্ছে সলিটারি রিপার, দ্য সলিটারি রিপার এই কবিতাটি আসলে কোন ধরনের কবিতা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দ্য সলিটারি রিপার ইজ আ রোমান্টিক পোয়েম। দ্য সলিটারি রিপার ইজ আ রোমান্টিক পোয়েম, অর্থাৎ সলিটারি রিপার এটি হচ্ছে একটি রোমান্টিক কবিতা। দ্য সলিটারি রিপার ইজ আ রোমান্টিক পোয়েম। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। In the solitary reaper, what does the word solitary mean? In the solitary reaper, what does the word solitary mean? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু বুঝে নেয়ার চেষ্টা করি, দ্য সলিটারি রিপার এই কবিতাটিতে সলিটারি এই শব্দটি যে ব্যবহার করা হয়েছে, এই শব্দটি আসলে কি অর্থে ব্যবহৃত হয়েছে বা কি অর্থে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে, আলোচ্য প্রশ্নটিতে এইটি খুঁজে বের করতে বলা হয়েছে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে লোনলি। সলিটারি মানে লোনলি, নিঃসঙ্গ, নির্জন, একাকী। বন্ধুরা, দ্য সলিটারি রিপার এই কবিতাটিতে যে সলিটারি শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি আসলে কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটি ছিল আমাদের আলোচ্য প্রশ্ন, এবং এর উত্তর হচ্ছে লোনলি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Lyrical Ballads was published in the year of? Lyrical Ballads was published in the year of? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়াচ্ছে লিরিক্যাল ব্যালাডস এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1798। 1798, আর এই গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়েই কিন্তু ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote the poem Solitary Reaper? Who wrote the poem Solitary Reaper? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি বাংলায় বুঝে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় সলিটারি রিপার এই কবিতাটি কে লিখেছেন?
দ্য সলিটারি রিপার এই কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা দ্য সলিটারি রিপার এটি কখনো কখনো শুধু সলিটারি রিপার এভাবেও এসে থাকে, তাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। দ্য সলিটারি রিপার অথবা সলিটারি রিপার এই কবিতাটি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। প্রশ্নপত্রে কখনো কখনো দা শব্দটি ব্যবহার করা হয় না, কিন্তু এই কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এটি সেই কবিতা দ্য সলিটারি রিপার, অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The music in my heart I bore long after it was heard no more. The music in my heart I bore long after it was heard no more. বন্ধুরা বলা হয়েছে যে এই অংশটি বা এই চরণটি বা এই পংক্তিটি কোন কবিতার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা আমরা পংক্তিটি আরো একবার পড়ছি। The music in my heart I bore long after it was heard no more. বন্ধুরা বলা হচ্ছে the music in my heart I bore long after it was heard no more. এই কথাটিকে যদি একটু বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি মনে রাখার প্রয়োজনে, অর্থাৎ যে সুর আমি আমার হৃদয়ে বয়ে আনলাম বা যে সুর আমি আমার হৃদয়ে বয়ে নিয়ে এলাম, সেই সুরটি সুদীর্ঘ কাল আর শোনা হয়নি। অনেক সময় তো এরকম হয়, তাই না বন্ধুরা? কোন সুর আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে, আমরা অনেক ভালোবেসেই হৃদয়ে করে নিয়ে আসি, কিন্তু পরে আর সেভাবে সেটা শোনা হয় না। এরকম একটি কথা কবি বলেছেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। কোন কবিতার থেকে নেওয়া হয়েছে অথবা কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? বন্ধুরা এর উত্তর হচ্ছে দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত অত্যন্ত বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার, এই কবিতা থেকে নেওয়া হয়েছে এই অসাধারণ একটি চরণ। কবিতাটি অনেক অসাধারণ, অর্থাৎ অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত অসাধারণ একটি কবিতা। যে সুর আমি আমার হৃদয়ে বহন করে নিয়ে এলাম সেটি সুদীর্ঘ কাল আর শোনা হয়নি। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Behold her single in the field, behold her single in the field, you solitary highland lass, reaping and singing by herself, stop here or gently pass. বন্ধুরা বলা হচ্ছে there are a few lines of a poem of another great poet. Who is the poet? বন্ধুরা অনেক বড় একটি প্রশ্ন। চারটি চরণ বা চারটি পংক্তি রয়েছে একটি কবিতার। বলা হচ্ছে যে এই পংক্তিগুলো একজন বিখ্যাত কবির কবিতা থেকে নেওয়া হয়েছে। কে সেই কবি? তো বন্ধুরা আমরা চরণগুলোকে আরো একবার একটু পড়বার চেষ্টা করি। Behold her single in the field, behold her single in the field, you solitary highland lass, singing, reaping and singing by herself, stop here or gently pass. বন্ধুরা অত্যন্ত চমৎকার একটি কবিতা, অত্যন্ত চমৎকার কিছু চরণ। চরণগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে এই অসাধারণ কবিতাটি কার হতে পারে। বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার, সেই কবিতা থেকে এই পংক্তিগুলো বা এই চরণগুলো নেওয়া হয়েছে। তো বন্ধুরা আমরা যদি দ্য সলিটারি রিপার এই বিখ্যাত কবিতাটির এই বিখ্যাত চরণগুলো একটু বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভালোভাবে মনে থাকবে, সহজে মনে থাকবে ইনশাআল্লাহ। Behold her single in the field, অর্থাৎ ওই দেখো তাকে একাকিনী সে মাঠে। You solitary highland lass, একাকিনী সে পাহাড়ি কুমারী। Reaping and singing by herself, ফসল কাটছে আর আনমনে গান গাইছে। Stop here, তুমি থেমে যাও এখানে। অথবা or gently pass, অথবা মৃদু শব্দে বা মৃদু পদধ্বনি করে হেঁটে যাও। তার কারণ হচ্ছে কবি চাইছেন না এই যে পাহাড়ি কুমারী, এই যে পাহাড়ি বালিকা একাকী ফসল কাটছে আর গান গাইছে তাকে কেউ বিরক্ত করুক, কারো পায়ের শব্দে তার বিরক্তির উদ্রেক ঘটুক, এটি কবি চাইছেন না। তো বন্ধুরা
কবি বলছেন যে তুমি থেমে যাও অথবা মৃদু পায়ে চলে যাও, কিন্তু তাকে বিরক্ত করা চলবে না। তো বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা দ্য সলিটারি রিপার, সেই কবিতার কিছু বিখ্যাত চরণ। পুরো কবিতাটি অত্যন্ত চমৎকার। আপনারা তো এই কবিতাটি পড়েছেন, যেহেতু আমাদেরও পাঠ্য ছিল, আর অনেকে তো ইংরেজি সাহিত্য নিয়েই পড়াশোনা করেন, তাদের তো এই কবিতাটি খুব ভালোভাবেই জানা আছে। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The Daffodils is a poem written by. The Daffodils is a poem written by. বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায় দ্য ড্যাফোডিলস। এই কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা, এই কবিতাটিও আমাদের পাঠ্য ছিল, হতে পারে যে আপনারাও পাঠ্য হিসেবে পেয়েছেন অথবা পেয়ে থাকতে পারেন। দ্য ড্যাফোডিলস অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, আর এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote the following lines? Who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils. All at once I saw a crowd, a host of golden daffodils. বন্ধুরা, আমাদের যে আলোচ্য প্রশ্নটি একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। বলা হচ্ছে যে নিম্নের যে লাইনগুলো, অর্থাৎ নিম্ন বর্ণিত পংক্তিগুলো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে অথবা কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রশ্নটিতে বলা হয়েছে, সোজা বাংলায় সোজা সাপটা ভাবে যদি বলি, কে লিখেছেন এই পংক্তিগুলো বা এই চরণগুলো। তো বন্ধুরা, আমরা চরণগুলো আরেকবার একটু বুঝে নিই, তাহলে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। All at once I saw a crowd, a host of golden daffodils. বন্ধুরা, all at once I saw a crowd, a host of golden daffodils এর মানে কি দাঁড়ায়? যদি একটু মানে করবার চেষ্টা করি, অর্থ করবার চেষ্টা করি। হঠাৎই আমি দেখি একটি ভিড়, all at once I saw a crowd, a host of golden daffodils, অর্থাৎ অসংখ্য সোনালী ড্যাফোডিলের এক বিশাল উপত্যকা। অর্থাৎ হঠাৎই আমি দেখি একটি ভিড়, অসংখ্য সোনালী ড্যাফোডিলের একটি বিশাল উপত্যকা। অর্থাৎ কবি বলছেন, যিনি এই কবিতাটি লিখেছেন আমরা তো তাকে চিনি, তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং তিনি ইংরেজি সাহিত্যের অত্যন্ত বিখ্যাত একজন কবি। তাকে বলা হয় পোয়েট অফ নেচার। তিনি প্রকৃতির কবি, কারণ তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। তার কবিতাগুলো আমরা শুনেই বুঝতে পারি কি অসাধারণ টান বা গভীরতা বা মমত্ববোধ তার ছিল প্রকৃতির প্রতি। দ্য সলিটারি রিপার, দ্য ড্যাফোডিলস, এই কবিতাগুলো আমাদের কাছে তার প্রকৃতির প্রতি ভালোবাসাকেই বিমূর্ত করে প্রকাশ করে তোলে। তো বন্ধুরা, এই যে কবিতায় বলা হচ্ছে যে হঠাৎই আমি দেখি একটি ভিড়, অসংখ্য সোনালী ড্যাফোডিলের একটি বিশাল উপত্যকা, অর্থাৎ all at once I saw a crowd, a host of golden daffodils. বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি প্রকৃতির কাছাকাছি থাকতেন, তিনি প্রকৃতিকে ঘুরে ফিরে দেখতেন। কোনো এক বিকেলে তিনি তার বোন ডরোথিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, আর তখনই তিনি দেখেন অসংখ্য সোনালী ড্যাফোডিলের এক বিশাল উপত্যকা। তিনি বলছেন যে এই যেন সোনালী ড্যাফোডিলের একটি বাহিনী, একটি দল। তার ভগ্নী ডরোথি তার ডায়েরিতে এই বিষয়গুলোকে উল্লেখ করে রেখেছিলেন। দুজনে মিলে বেড়াতে বেরিয়েছিলেন এবং বেড়াতে গিয়ে তারা এই অসাধারণ দৃশ্যকে দেখেছিলেন, দুজনেই বিমোহিত হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। তার বোন ডরোথি এটি আবার একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছিলেন। পরবর্তীকালে যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই ডায়েরিটি আবারও পড়েন, তখন তার মনে সেই চমৎকার স্মৃতিগুলো ভেসে ওঠে, আর তিনি রচনা করেন একটি অনবদ্য কবিতা, দ্য ড্যাফোডিলস। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The music in my heart I bore long after it was heard no more. বন্ধুরা, এই প্রশ্নটি তো আমরা পড়ে এসেছি ইতিমধ্যেই। বলা হচ্ছে যে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে। যে সুর আমি বয়ে নিয়ে এলাম আমার হৃদয়ে, বহুকাল আর তা শোনা হয়নি। কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? এটি হচ্ছে দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। দ্য ড্যাফোডিলস কি জাতীয় রচনা? দ্য ড্যাফোডিলস কি জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবিতা। ড্যাফোডিলস, দ্য ড্যাফোডিলস, এটি হচ্ছে কবিতা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি।
I wandered lonely as a cloud. I wandered lonely as a cloud is written by. বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা একটু বাংলায় বুঝে নেবার চেষ্টা করি, I wandered lonely as a cloud is written by, অর্থাৎ একাকী মেঘের মতো আমি ঘুরে বেড়াচ্ছিলাম। এই কথাটি কে লিখেছেন? একাকী মেঘের মতো আমি ঘুরে বেড়াচ্ছিলাম। I wandered lonely as a cloud. তো বন্ধুরা এই লাইনটি এতটাই বিখ্যাত যে এই লাইনটিকে মনে হয় এটি বুঝি কবিতার নাম। আমরা জানি আপনারা অসংখ্যবার এই কবিতাটি পড়েছেন, কারণ এই কবিতাটি অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত, অনেকেরই প্রিয় একটি কবিতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য ড্যাফোডিলস কবিতার চরণ এটি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন তার ভগ্নী ডরোথিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি মনে করছিলেন যে একাকী মেঘের মতোই তো আমি ঘুরে বেড়াচ্ছি। আর তখনই তার চোখে পড়ে অসংখ্য সোনালী ড্যাফোডিলের একটি বিশাল উপত্যকা। তো বন্ধুরা আমাদের যে আলোচ্য প্রশ্নটি, সেখানেই আমরা ফিরে আসি। আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এই লেখাটি কার? এই লেখাটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? দ্য ড্যাফোডিলস। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হুইচ ইজ কারেক্ট ফ্রম দ্য পোয়েম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড? বন্ধুরা এই প্রশ্নটি শুনলে একটু অবাক হতে হয়। এখানে বলা হচ্ছে যে কবিতাটির পরবর্তী সঠিক লাইন কোনটি। যদিও প্রশ্নে যেভাবে প্রশ্ন করা হচ্ছে সেখানে সঠিকভাবে বিষয়টি অনুধাবনযোগ্য হয়নি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই বিষয়টিকে উদ্ধৃত করা হয়েছে ও বলা হচ্ছে হুইচ ইজ কারেক্ট ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতা থেকে কোন অংশটি সঠিক। অর্থাৎ প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল, চারটি অপশনে চারটি বাক্য ছিল। বুঝে নিতে হবে যে কবিতায় সঠিক বাক্যটি কোনটি ছিল, অর্থাৎ কবিতায় যে লাইনটি ছিল সেটি হবে শুদ্ধ উত্তর। তো বন্ধুরা এর উত্তর হচ্ছে 10,000 saw I at a glance. 10,000 saw I at a glance, অর্থাৎ 10,000 saw I at a glance এটি হচ্ছে দ্য ড্যাফোডিলস কবিতার একটি পংক্তি বা একটি চরণ, কাজে এটি হবে সঠিক উত্তর। I wandered lonely as a cloud এই লাইনটির পরে কিন্তু এই লাইনটি নাই, কিন্তু এই লাইনটি দ্য ড্যাফোডিলস এই কবিতায় আছে, কাজে এটি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. What is the poet William Wordsworth referring to? বন্ধুরা এই প্রশ্নটি বেশ বড় একটি প্রশ্ন, অনেকগুলো কথা আছে, অর্থাৎ দুটি পংক্তি আছে। 10,000 saw I at a glance, তারপরে বলা হচ্ছে tossing their heads in sprightly dance। আমাদের যে প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রেফারিং টু, অর্থাৎ এই পংক্তি দুটির মাধ্যমে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে কোন জিনিসটা বোঝাতে চেয়েছেন। বন্ধুরা এর উত্তর হচ্ছে দ্য ড্যাফোডিলস, অর্থাৎ এই দুটি পংক্তির মাধ্যমে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে কি বোঝাতে চেয়েছেন? তিনি ড্যাফোডিল ফুলকে বোঝাতে চেয়েছেন। এবার আমরা একটু বুঝে নেই যে আসলে কিভাবে এই অর্থটি হয়। 10,000 saw I at a glance, এক দৃষ্টিতে আমি দেখেছিলাম হাজার দশেক। tossing their heads in sprightly dance, অর্থাৎ তারা মাথা দোলাচ্ছিল আনন্দ ঘন নৃত্যে। কবিরা তো সবকিছু অসাধারণ ভাবে দেখেন। আসলে সেই উপত্যকায় হাজার হাজার ড্যাফোডিল ফুল ফুটেছিল, অসংখ্য অসংখ্য হাজারে হাজার সোনালী রঙের ড্যাফোডিল ফুটেছিল। আর বাতাসে যখন ড্যাফোডিল ফুলগুলো নড়ছিল, কবির মনে হচ্ছিল যে তারা আনন্দ ঘন নৃত্যে মেতে উঠেছে, তারা মাথা দোলাচ্ছে, তারা নৃত্য করছে। তো বন্ধুরা 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance, এই পংক্তিগুলোর মাধ্যমে কবি আসলে ড্যাফোডিল ফুলকে বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা আমরা আশা করছি যে এই প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো আমরা পরের প্রশ্নটিতে চলে আসি।
Who wrote the poem about Lucy? Who wrote the poem about Lucy? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে লুসিকে নিয়ে কে কবিতা লিখেছিলেন। বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি কবিতা লিখেছিলেন লুসিকে নিয়ে। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড, এরপর একটি শূন্যস্থান, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি কি লিখেছিলেন? বন্ধুরা প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে দ্য লুসি পোয়েম। দ্য লুসি পোয়েমস অর্থাৎ লুসিকে নিয়ে কে কবিতা লিখেছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর সেই কবিতাটির নাম কি? দ্য লুসি পোয়েমস। দ্য লুসি পোয়েমস, লুসিকে নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখেছিলেন আর কবিতাটির নামটি হচ্ছে দ্য লুসি পোয়েমস। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। রিটেন ইন মার্চ ইজ এ পোয়েম কম্পোজড বাই। রিটেন ইন মার্চ ইজ এ পোয়েম কম্পোজড বাই। বন্ধুরা এরপর একটি শূন্যস্থান, এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে রিটেন ইন এ মার্চ। রিটেন ইন মার্চ, এই যে কবিতাটি, এই কবিতাটি কে রচনা করেছেন? কবিতাটির নাম হচ্ছে রিটেন ইন মার্চ, অর্থাৎ মার্চে লেখা হয়েছে। রিটেন ইন মার্চ, এভাবে তো আর আসলে অর্থ করা যায় না মার্চের লেখা, এটি এর থেকে একটু ভালো শোনায়। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেন ইন মার্চ, এটি হচ্ছে কবিতার নাম আর কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রিটেন ইন মার্চ এই কবিতাটির কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য পোয়েম ইমর্টালিটি ওডে? হু রোট দ্য পোয়েম ইমর্টালিটি ওডে? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি অর্থ করবার চেষ্টা করি, বুঝে নিতে চাই, তাহলে অর্থটি দ্বারাই ইমর্টালিটি ওডে এই কবিতাটি কে লিখেছেন? ইমর্টালিটি ওডে এই কবিতাটি লিখেছেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইমমর্টালিটি ওডে একটু যদি নিজেদের মনে রাখার জন্য একটু অর্থ করে নিতে চাই, ইমমর্টালিটি ওডে তার মানে হচ্ছে অমরত্বের গীতিকাব্য। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য পোয়েম দ্য এক্সকারশন? হু রোট দ্য পোয়েম দ্য এক্সকারশন? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় দ্য এক্সকারশন এই কবিতাটি কে লিখেছেন? দ্য এক্সকারশন এই কবিতাটি লিখেছেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা এক্সকারশন এই শব্দটির অর্থ তো আপনাদের জানাই আছে, দল বেঁধে যখন কোনো জায়গায় ভ্রমণ করতে যাওয়া হয়, সাধারণত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দল বেঁধে ভ্রমণ করতে যায় আর তখন এই শব্দটি খুব বেশি প্রচলিত, বলা হয় যে আমরা এক্সকারশনে গিয়েছিলাম। দ্য এক্সকারশন এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত একটি কবিতা। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য পোয়েম মিশেল? হু রোট দ্য পোয়েম মিশেল? বন্ধুরা এই যে কবিতাটি মিশেল কে লিখেছেন? এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার রচিত একটি উল্লেখযোগ্য কবিতা মিশেল। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য পোয়েম টু মিল্টন? হু রোট দ্য পোয়েম টু মিল্টন? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি একটু বুঝে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় টু মিল্টন, মিল্টনের প্রতি এই কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার রচিত একটি বিখ্যাত কবিতা টু মিল্টন। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য পোয়েম টিনটার্ন অ্যাবে? অর্থাৎ টিনটার্ন অ্যাবে এই কবিতাটি কে লিখেছেন? এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য প্লে রাইট দ্য বর্ডারার্স? হু রোট দ্য প্লে দ্য বর্ডারার্স? যেভাবে প্রশ্নটি আসুক না কেন, দ্য বর্ডারার্স এটি একটি নাটক আর এই নাটকটি কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি এই নাটকটি রচনা করেছেন দ্য বর্ডারার্স। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েট্রি থ্যাঙ্কস গিভিং ওডে? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েট্রি থ্যাঙ্কস গিভিং ওডে? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি অর্থ বুঝে নেবার চেষ্টা করি তাহলে অর্থটি কি দাঁড়ায়? থ্যাঙ্কস গিভিং ওডে অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপক গীতিকাব্য। এই কবিতাটি কে লিখেছেন? এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। থ্যাঙ্কস গিভিং ওডে এটি তার রচিত একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েট্রি দ্য রিভার ডাডন? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েট্রি দ্য রিভার ডাডন? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় বুঝে নিতে চাই, ডাডন নদী, দ্য রিভার ডাডন এই কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ প্রি-এমিনেন্টলি, তারপরে একটি শূন্যস্থান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ প্রি-এমিনেন্টলি, তারপরে একটি শূন্যস্থান। বন্ধুরা এই প্রশ্নটিকে যদি একটু বুঝে নিতে চাই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে সর্বোত্তম রূপে বা সর্বশ্রেষ্ঠ রূপে আসলে কোন ধরনের কবি বলা হয়? এর উত্তর হচ্ছে পোয়েট অফ নেচার। তার মানে তার শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি প্রকৃতির কবি, পোয়েট অফ নেচার। এই বিষয়টি আমরা বুঝতে পারি দ্য ড্যাফোডিলস, দ্য সলিটারি রিপার এই কবিতাগুলো পড়েই আমরা বুঝতে পারি যে প্রকৃতির প্রতি তিনি একটি অমোঘ আকর্ষণ অনুভব করতেন। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। এটি তো আমাদের মনেই থাকবে ইনশাআল্লাহ, প্রি এমিনেটলি দ্য পোয়েট অফ নেচার, তিনি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা পরের প্রশ্নটি, ecclesiastical sketches, who wrote this? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি একটু বাংলায় বুঝে নিতে চাই, তার মানে হচ্ছে এই গ্রন্থটি কে লিখেছেন বা এই লেখাটি কার? ecclesiastical sketches, who wrote this? বন্ধুরা এই লেখাটি কার বা এই সাহিত্য কর্মটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার একটি অনবদ্য লেখা ecclesiastical sketches। এখন বন্ধুরা আমরা এই লেখাটির বা এই নামটির একটু বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? ecclesiastical মানে হচ্ছে গির্জা বা যাজক সম্পর্কিত বা সম্পর্কীয়। স্কেচেস মানে তো আমরা জানি নকশা বা কোনো কিছুর একটা ছবি আঁকা। মানুষ স্কেচ করে না, মানুষের ছবি আঁকে, অন্য কিছুর ছবি আঁকে, মানে ছবি আঁকা বা নকশা। যেভাবেই যে বুঝে নিতে পারে তার জন্য সেটাই সহজ হয়। ecclesiastical sketches মানে আমরা যদি একটু অর্থ করি যে গির্জা বা যাজক সম্পর্কিত বা সম্পর্কীয় নকশা। এই লেখাটি কার? এই লেখাটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নামটি যেহেতু একটু কঠিন নাম, একবার শুনলেই মনে থাকবে। আর এই ধরনের নাম একবার শুনলে মনে থাকে যে এই লেখাটি অর্থ মনে না থাকুক বা না থাকুক, নামটি মনে থাকে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য পোয়েট্রি দ্য প্রেলিউড? হু রোট দ্য পোয়েট্রি দ্য প্রেলিউড? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝে নেবার চেষ্টা করি, দ্য প্রেলিউড এই লেখাটি কার অথবা এই কবিতাটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য প্রেলিউড। প্রেলিউড শব্দটির অর্থ তো বন্ধুরা আপনাদের জানাই আছে, প্রস্তাবনা বা পূর্বসূচক বা উপক্রম, যাই আপনারা বলেন না কেন, প্রিলিউড মানে হচ্ছে প্রস্তাবনা বা পূর্বসূচক বা উপক্রমণিকা। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। বন্ধুরা এই প্রশ্নটি নিয়ে আরেকটি তথ্য একটু জানা প্রয়োজন। এটি কিন্তু একটি পোয়েটিক অটোবায়োগ্রাফি, অর্থাৎ কাব্যিক আত্মজীবনী। আমরা একটি অর্থ করে নিলাম নিজেদের মনে রাখার প্রয়োজনে। এটি একটি পোয়েটিক অটোবায়োগ্রাফি। দ্য প্রেলিউড, ইট ইজ আ পোয়েট্রিক অটোবায়োগ্রাফি। পোয়েটিক অটোবায়োগ্রাফি বা কাব্যিক আত্মজীবনী, যেভাবে আমরা মনে রাখতে পারি সেইটাই আমাদের জন্য সঠিক হবে। বন্ধুরা মনে রাখাটা প্রয়োজন। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who said this? Nature never did betray the heart that loved her. অত্যন্ত চমৎকার একটি কথা বলা হয়েছে যে এই কথাটি কার, অর্থাৎ এই উদ্ধৃতি কার বা এই উক্তিটি কার? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। বন্ধুরা এটিকে যদি আমরা একটু বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি, প্রকৃতি কখনোই সেই হৃদয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না যে হৃদয় তাকে ভালোবাসে, কিন্তু মানুষ করে। বন্ধুরা যে মানুষকে ভালোবাসা হয় সেই মানুষই তার বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ মানুষ সবসময় বিশ্বাসহীনতার কারণ হয়। আর তার সঙ্গে বিশ্বাসহীনতাটা হয় যে তাকে বিশ্বাস করে, যে তাকে সবচেয়ে ভরসা করে বিশ্বাস করে, সে তারই বিশ্বাস ভঙ্গ করে। ভঙ্গ করলে বললে তো কম হয়, ঘাতকতা করে, অর্থাৎ সে ঘাতক হয়। কিন্তু প্রকৃতি কখনোই তা করে না। তো বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। অর্থাৎ প্রকৃতি সেই হৃদয়ের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করে না যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে। এই বিখ্যাত উক্তিটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু সেড দিস? Poetry is the breathe and free spirit of knowledge. Poetry is the breathe and free spirit of knowledge.
বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করে নেবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এই উক্তিটি কার, কে করেছেন এই বিখ্যাত উক্তিটি। উক্তিটি হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ব্রিথ অ্যান্ড ফ্রি স্পিরিট অফ নলেজ। বন্ধুরা এইটিকে যদি একটু বুঝে নিতে চাই তাহলে আমরা অনেকটা এরকম করে বলতে পারি যে কবিতা হচ্ছে প্রশ্বাস এবং মুক্ত রুহ বা মুক্ত আত্মা বা মুক্ত হৃদয়। কিসের? জ্ঞানের। তার মানে জ্ঞানের যে প্রশ্বাস এবং মুক্ত হৃদয় বা মুক্ত আত্মা সেটি হচ্ছে কবিতা। তো বন্ধুরা এর উত্তর কি? এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু সেড দিস? লেট নেচার বি ইয়োর টিচার। লেট নেচার বি ইয়োর টিচার। বন্ধুরা এই প্রশ্নটিকে যদি বাংলায় অর্থ করে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় যে এই উক্তিটি কার বা কে বলেছেন, এই বিখ্যাত উক্তিটি কার? লেট নেচার বি ইয়োর টিচার, অর্থাৎ প্রকৃতিকে তোমার শিক্ষক হতে দাও, প্রকৃতিকেই তোমার গুরু হতে দাও। বন্ধুরা এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে লেট নেচার বি ইয়োর টিচার। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who said this? Every poet is a great teacher. Every poet is a great teacher. বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় যে কে বলেছেন এই বিখ্যাত কথাটি বা এই বিখ্যাত উক্তিটি কার। আর উক্তিটি কি? প্রত্যেক কবি হচ্ছেন একজন মহান শিক্ষক। বন্ধুরা এই উক্তিটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে এইটি। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Our birth is a sleeping and forgetting. Who said this? Our birth is a sleeping and forgetting. Who said this? বন্ধুরা এই উক্তিটিকে যদি আমরা বাংলায় বুঝে নিতে চাই তাহলে অর্থটি কেমন দাঁড়ায়। তার আগে আমরা প্রশ্নটিকে একটু বুঝে নিই যে এই বিখ্যাত উক্তিটি কার, অর্থাৎ কে বলেছেন এই বিখ্যাত কথাটি। আর কথাটি কি? Our birth is a sleeping and forgetting। অর্থাৎ এটিকে যদি আমরা নিজেদের মতো করে একটু বুঝতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় যে আমরা কি কখনো আমাদের জন্মের ক্ষণ বা জন্মের মুহূর্ত, কিভাবে আমরা জন্মেছি সেটা কি দেখতে পেয়েছি, সেটা কি মনে রাখতে পেরেছি? সেটা কিন্তু আমরা পারিনি। তার কারণ হচ্ছে ওইটুকুন শিশু যে মাত্র গর্ভ থেকে সবেমাত্র পৃথিবীর আলো দেখেছে সে সচেতনভাবে সেই স্মৃতিকে সংরক্ষণ করতে পারে না, কিন্তু সেই স্মৃতি সংরক্ষিত হয় অবচেতন মনে। আর পরবর্তীতে যখন আমরা ভাবি তখন কিন্তু আমাদের চোখের সামনে একটি ছবি ভাসে, সেটি কিন্তু অবচেতন মনে সংরক্ষিত ছবি, আমরা কিন্তু সচেতনভাবে সেই মুহূর্তটিকে স্মরণ করতে পারি না। তো এই যে উদ্ধৃতি বা এই যে কথাটি এখানে বলা হচ্ছে যে আমাদের জন্মটা হচ্ছে কিরকম? ঘুমের মধ্যে এবং ভুলে যাওয়ার মধ্যে। অর্থাৎ আমরা তো মাত্র গর্ভ থেকে বের হই, ঘুমের মধ্যেই থাকি, আমরা তো সচেতনভাবে কিছু বুঝতে পারি না। অবচেতন মন এই বিষয়গুলোকে সংরক্ষণ করে রাখে, আমরা ভুলে যাই। আমরা যখন পরবর্তীতে আমাদের জন্মের মুহূর্তের কথা, নানান ঘটনার কথা শুনি তখন কিন্তু আমাদের চোখের সামনে একটা ছবি তৈরি হয়, এটি কিন্তু সচেতন ভাবে হয় না। তার কারণ হচ্ছে আমি তো দেখিনি এটি, আর দেখলেও সেটি আমার মনে নেই। এই স্মৃতিগুলো আমরা সচেতনভাবে মনে রাখতে পারি না, অবচেতন মনে সংরক্ষিত থাকে। আর পরবর্তীতে যখন আমরা এই কথাগুলো শুনি ভাবি তখন মনে হয় যেন আমরা দেখেছি, আসলে কিন্তু তা নয়। এই জন্য বলা হচ্ছে যে আমাদের জন্মটা আসলে কেমন? ঘুমের মধ্যে এবং ভুলে যাওয়ার মধ্যে। এই বিখ্যাত কথাটি কে বলেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who said this? The best portion of a good man's life is unremarkable act of kindness and love. বন্ধুরা অত্যন্ত বড় এবং একটি লম্বা চওড়া উক্তি। তো লম্বা চওড়া যে উক্তিটি আমরা আরো একবার একটু শুনি। The best portion of a good man's life is unremarkable act of kindness and love. বন্ধুরা বলা হচ্ছে যে এই কথাটি কে বলেছেন? বন্ধুরা এই কথাটি বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর আমরা এই কথাটিকে একটু বুঝে নিতে চাই তাহলে কেমন হয়। বলা হচ্ছে একজন ভালো মানুষের জীবনের সবচেয়ে ভালো যে অংশটা সেটা আসলে কি? তিনি মনেও করতে পারবেন না যে আনরিমার্কেবল, তার কাছে কিন্তু মনেও নেই আনরিমার্কেবল, অর্থাৎ তিনি যে দয়া দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন সেটি তিনি
ভালো করে মনেও করতে পারবেন না। এইরকম যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে দয়া দেখায়, ভালোবাসা দেখায়, অর্থাৎ অনুগ্রহ এবং ভালোবাসা, এই যে বিষয়টি, এই যে বিষয়টি, এই বিষয়গুলো যখন একটা মানুষের জীবনে ঘটে এবং তিনি যখন স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে এইরকম কোনো সহৃদয়তার পরিচয় দেন, ভালোবাসার পরিচয় দেন, এই ঘটনাগুলো হয়তো রিমার্কেবল হয় না, অনেকে দেখে না, আনরিমার্কেবলই থেকে যায়। এই বিষয়গুলো হচ্ছে একজন ভালো মানুষের জীবনের সবচেয়ে ভালো দিক, সর্বোত্তম দিক। বন্ধুরা, এই কথাটি কে বলেছেন? এটি ছিল আমাদের আলোচ্য প্রশ্ন, আর এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who said this? Poetry is a spontaneous overflow of powerful feelings. Who said this? Poetry is the spontaneous overflow of powerful feelings. বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বুঝে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় যে এই বিখ্যাত কথাটি বা বিখ্যাত উক্তিটি কার। আর উক্তিটিকে একটু বুঝে নিতে চাই তাহলে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। বলা হচ্ছে কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো, কিসের? পাওয়ারফুল ফিলিংস এর, অর্থাৎ শক্তিশালী যে আবেগ, সেই আবেগের একটা স্বতঃস্ফূর্ত যে জলোচ্ছ্বাসের মতো প্রবাহ ঘটে, সেটি হচ্ছে কবিতা। অর্থাৎ চাইলেও কেউ কবি হতে পারে না, তার মধ্যে এই প্রতিভা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, তবেই তিনি লিখতে পারেন। চাইলে কি লেখক তৈরি করা যায়? তা কিন্তু করা যায় না। চাইলে কি কেউ এক কলম লিখতে পারে? তা কিন্তু পারে না। তো বন্ধুরা, এর উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই অংশ থেকে অসংখ্য প্রশ্ন আসে, তবে প্রশ্নগুলো অসংখ্য বললে একটু ভুল হবে, প্রত্যেকটা প্রশ্নই বারবার করে আসে। আর প্রশ্নগুলো শুনে তো বন্ধুরা আমরা বুঝতেই পারছি যে দ্য সলিটারি রিপার, দ্য ড্যাফোডিলস, তিনি প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করতেন, আর সেই প্রকৃতি ঘুরে ফিরে তার উক্তিতে এসেছে, তার সাহিত্য কর্মে এসেছে। তো বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি রোমান্টিক যুগের একজন কবি, তিনি রোমান্টিক যুগের একজন সাহিত্যিক, এবং আমরা জানি যে তিনি এবং এস.টি. কোলারিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলারিজ, এই দুজনকে বলা হয় রোমান্টিসিজমের পথিকৃৎ, অর্থাৎ রোমান্টিকতার পথিকৃৎ বলা হয় এদের দুজনকে, এই দুজন বিখ্যাত কবিকে। তাদের যে গ্রন্থ লিরিক্যাল ব্যালাডস, এই গ্রন্থটি প্রকাশনার মধ্য দিয়েই কিন্তু রোমান্টিক যুগের সূচনা হয়, সূচনা হয়, সূত্রপাত ঘটে বা আরম্ভ হয়। যেভাবেই আমরা বলি না কেন, রোমান্টিক পিরিয়ডটা শুরুই হয় লিরিক্যাল ব্যালাডস এই গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে বা প্রকাশনার মাধ্যমে। বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং আসতে পারে, সেই সব ধরনের প্রশ্নগুলোই আমরা আলোচনা করলাম। আশা করছি এবং বিশ্বাস করছি যে এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা সব সময়ই আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সহযোদ্ধা হয়ে, এবং ইনশাআল্লাহ নতুন কোনো আলোচনা বা নতুন কোনো তথ্য অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছতে পারবে, এবং ইনশাআল্লাহ আপনারা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই বিষয়টিকে আয়ত্ত করে নিতে পারবেন। বন্ধুরা, পড়াশোনা একটি দীর্ঘ মেয়াদী চলমান প্রক্রিয়া, আর এখানে কাল ক্ষেপণের কোনো সুযোগ নাই। সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ, এটি কিন্তু অনেক বড় জটিলতা তৈরি করে। সময় একবার জীবন থেকে চলে গেলে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। জীবন এমন একটি জটিল সমীকরণ, যা আপনার জীবন থেকে হারিয়ে যাবে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। জীবন কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, যে হারিয়ে গেছে তা গেছে। আপনার হাতে যেটুকু আছে সেটুকু নিয়েই লড়াই করতে হবে। কাজে সময়কে ফিরিয়ে আনা যায় না, কোনো কিছুকে ফিরিয়ে আনা যায় না, সময় তো দূরের কথা। তো বন্ধুরা, আমরা আশা করছি এবং বিশ্বাস করছি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতার দেখা পাবেন, ইনশাআল্লাহ পাবেন, এবং আপনারা আপনাদের জীবনে সেই সফলতাকে অর্জন করবেন। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আবারও আপনাদের নিরাপত্তা কামনা করছি, এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। এটি আমাদের ঐকান্তিক কামনা যে আপনারা আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতাকে অর্জন করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।